মরার জন্য জায়গার অভাব পড়েছিল বান্দির মেয়ে। শুধু শুধু সময় নষ্ট করে ঘন তুষারপাতে বের হলি কেন? এর চেয়ে বরং প্যালেসের ছাদ থেকে একটা লাফ দিতি। তরাক জ্বলে উঠল সপ্তদশী মাথার তালু, নাকের পাটা ফুলল সামান্য, ফর্সা কপল টকটকে লালাব আবরণ ফুটেছে বেশ আগে। তবে যুবকের এহেন অহেতুক খোঁচায় তা আরও কারো হয়েছে এবার। তেলে বেগুনের ছাদ করে উঠার নেই গজগজ করতে করতে মাহি শুধায়, যখন তখন ভুল ভাল বকবেন না, আমি এখন মরতে আসিনি। দৃষ্টি যুগল শুরু হলো মুগ্ধের। চোয়ালের পেশি আগের ন্যায় টান টান, মুখাভাবে একরাশ বিরক্তি লেপটে যুবক ফের খেকিয়ে বলল, তাহলে কি এই ঠান্ডার মধ্যে বাদরের মতন নাচতে এসেছিস বান্দির মেয়ে? দাঁতে দাঁত চাপলো মাহি, রাগ ক্ষোভে তখনই মুখ ঘোরায় অন্যত্র। যুবকের এক একটা কথা যেন তার মাথা ভর্তি অদৃশ্য আগুনে ঘি ঢালতে সক্ষম। সপ্তদশী বয়সের তুলনায় রাগ দেখালো বেশ, মনের কোণে বিন্দুমাত্র ভয় না রেখে সঙ্গে সঙ্গে কড়া কণ্ঠে জবাব দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি নাচতে পারি না, সো উল্টাপাল্টা কথা একদমই বলবো। মেয়েটার এহেন তিরিক্ষি জবাবে কপাল গুটিয়ে চাইল মুগ্ধ। মস্তিষ্কে জ্বলে উঠল আগুন। যুবক কেমন সাপের ন্যায় ফুসফুস করতে করতে আচানক এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। তার এমন অতর্কিত আক্রমণে বিলকুল ভড়কায়নি মাহি, উল্টো চোখ মুখ খিচে চোয়াল শক্ত করে রাখলো কেমন। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে। শক্তপোক্ত হাতের আঙ্গুলে জোর বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, নাচতে পারিস না তো ওই মুখে মুখে তর্ক তো ভালো করতে পারিস। গাত্তারা ঘরে গাত্তারা, কত বড় সাহস হলে আমার মুখে মুখে তর্ক করিস? দে এবার চেয়ারটা ভেঙে। নাক ফুলিয়ে একাকার মাহি, কপাল ফেলেছে গোটা কতক ভাঁজ। নিজেকে শক্ত রাখার কপট প্রয়াসে বরাবরের নেই ব্যর্থ বেচারি। চোয়ালে তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে উঠে এবার। যুবক বুঝি এক্ষুনি নিজের রাক্ষসী শক্তিতে তার চোয়ালখানা ভেঙে গুড়িয়ে দিবে। মাহির ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুলো ব্যথাতুর শব্দ। তা কর্ণকুহরে পৌঁছাতে ক্রূর হাসল মুগ্ধ। মাহির তুলতুলে নরম গালে নিজ শক্তপোক্ত মোটা মোটা আঙ্গুলগুলো বেশ দাবিয়ে দাঁত খিচে আওড়ালো। ব্যথা লাগে বান্দির মেয়ে, অথচ আমার সামনে তোতা পাখির মতো চোয়ালটা নড়ানোর সময় একবারও কি বুক কাঁপে না তোর? এই, তোর আমাকে ভয় লাগে না বান্দির মেয়ে? চোয়াল ভঙ্গুর প্রায়, তবুও ঝাঁজ কমেনি সপ্তদশীর। মাথাটা তরির দুধারে নাড়িয়ে চট করে চোয়ালটা ছাড়িয়ে নিল মুগ্ধের হাত থেকে। ব্যথাতুর চোয়াল নাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে আচমকা বলে ওঠে, না, না লাগে না আপনাকে ভয়, একদমই লাগে না। কথাটা জিভ ঘষে বেরোনোর পরপরই সপ্তদশীর নরম তুলতুলে ডান গালটায় আচমকা সপাটে বসলো এক থাপ্পড়। মুহূর্তেই গালটা কেমন জ্বলে উঠল বেচারির, ঘাড় বেঁকে গেল থাপ্পড়ের তীব্রতায়। ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বেরিয়ে গেল ফোপানোর শব্দ। জ্বলতে থাকা গালের উপর আনমনে চলে এলো বেচারির হাত। তবে পর মুহূর্তেই ঘটল আরেক কাণ্ড। মুগ্ধের রুক্ষ আঙ্গুল সহসা সপ্তদশীর চুলের গোছা খপ করে টেনে ধরেছে। চুলের যন্ত্রণায় এবারেও কুকিয়ে ওঠে মাহি। চোখ মুখ খিচে নিতেই কর্ণকুহরে ছিদ্র দিয়ে ঢুকলো মুগ্ধের হিংস্র গর্জন। আমাকে ভয় লাগে না তোর? ইউ ব্লাডি বিস! আমাকে, এই রুজদে কিংকে ভয় লাগে না তোর? খুব আশকার পেয়েছিস তাই না বান্দির মেয়ে? দেন ওয়েট মাইকেল। কঠিন হুঙ্কারে দ্রুত পদে ছুটে আসে মাইকেল। কালো রঙা সুটবুট পরিহিত লোকটার সে কি ভয়ার্ত মুখাবব, শরীরটা বড্ড বড়। ঘাড় নুইয়ে দুই পা আরামে দাঁড় করিয়ে মিনমিনিয়ে আওড়ালেন, Yes, monster. Just order me. রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল। বাদামি চোখ দুটোয় ছেয়ে গেছে রক্তাভ ভাব। সে কেমন কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আদেশ করলো, গো অ্যান্ড গেট সাইকি অ্যান্ড প্রাডা টুডে, দে উইল টেস্ট হার। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। চুলের ব্যথা বেমালুম ভুলে গিয়ে শুকনো ফাঁকা ঢোক গিলল পরক্ষণেই। কাপা কাপা কণ্ঠে আচমকা বলে বসলো, কি? ক্রমাগত হিসিয়ে যাচ্ছে মুগ্ধ। এক ঝটকায় মাহির চুলের গোছা ছেড়ে দিয়ে দাঁড়ালো শটান হয়ে। দুহাত পকেটে গুজে সম্মুখে পা বাড়িয়ে গমগমে গলায় মাহির উদ্দেশ্যে আওড়ালো, বাড়ি যাওয়া সারা অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলা সারা নিজের কোনো শেষ ইচ্ছে থাকলে বলে ফেল বান্দির মেয়ে। টুডে ইউ আর ফ্রি টু আস্ক হার এনিথিং। আকাশ ভেঙে পড়ল মাহি। মনস্টারের কথায় ঠিক কেমন প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে পড়ল বড্ড দোলা চলে। মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে তার। মাইকেল বাগানে পথ ধরে পাহাড়ের দিকে অগ্রসর হতেই ধ্যান ফিরল মাহির। তৎক্ষণাৎ বেচারি ছুটে এলো মুগ্ধের নিকট। পায়ের গতি চলমান রেখে দুহাত জোর করে অনুনয় জুড়ে বলল, প্লিজ প্লিজ এমনটা করবেন না, আমি কথা দিচ্ছি আমি আর তর্ক করবো না আপনার সাথে। প্লিজ সাইকি প্রাডাকে আনবেন না। শুনছে না রূঢ় মানব। দুহাত পকেটে গুজে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে গটগুটিয়ে। মাহি কেমন ঘাড় উঁচিয়ে অনুভূতি শূন্য নয়নে তাকিয়ে আছে যুবকের পানে। চলন্ত যুবকের সঙ্গে পায়ের তালে জুড়ি মেলা ভাড় তার, তাই তো থেমেছে মাঝপথে। এক যুগল অসহায় দৃষ্টি
যুবকের চলে যাওয়ার পথে তাক করে রেখে আচমকা বরফ জমিনে হাঁটু ভেঙে বসলো সপ্তদোষী। কণ্ঠে একরাশ কাতরতা ঢেলে চিৎকার করে আওড়ালো। আমায় মেরে ফেলার পর দয়া করে আমার শরীরটা অক্ষত রাখবেন বিস্ট। আমার পরিবার যেন শেষ দেখাটুকু দেখতে পায় আমায়। আমার মা যেন আমার শেষবার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে পারে আমায়। অন্তত এই সুযোগটা থেকে তাদের বঞ্চিত করবেন না। থামলো মুগ্ধের ব্যস্ত পদযুগল, ঘাড় বাঁকায় অল্পখানিক, ঠোঁটের রেখা সামান্য বাকি, গমগমে গলায় প্রতি উত্তরে বলল। ফাক ইউ অ্যান্ড ইউ রিকোয়েস্ট গো টু হেলথ বন্দির মেয়ে। যুবকের এরূপ তিরস্কারে মূর্ছাগত সপ্তদোষী। চোখ দুটোর দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে তার। দুহাঁটুতে হাত চেপে রেখে কাঁদছে নীরবে। যুবক থামেনি। মিনিট খানেকের মধ্যে আড়াল হলো দৃষ্টি সীমানা থেকে। মাহি ফুপিয়ে উঠল এবার, দুহাতে মুখখানা ঢেকে নিয়ে ঝরাচ্ছে অশ্রু। ক্ষুদ্র দেহটা তার কাঁপছে কেমন, তা ঠান্ডায় নাকি কান্নার তোড়ে কে জানে। সময় পেরোলো মিনিট পাঁচেক। মাহি নিজ ভাবাবেগে তাড়িত। ঠান্ডায় হাত পা নীলচে হয়ে যাচ্ছে তার। সেদিকে অবশ্য কোনরূপ উদ্বেগ নেই মেয়েটার। সে কাঁদছে তো কাঁদছেই। তবে এরই মধ্যে মুখ ঢেকে ক্রন্দনরত অবস্থায় আচানক কর্ণকুহরে শুনতে পেল অতি পরিচিত দাঁত কিরমির কণ্ঠ। চলোট বন্দির মেয়ে। তড়িৎ মুখের উপর থেকে হাত সরায় মাহি। হতবিহ্বলের ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা মানবের দিকে। মানবের মুখখানা কঠিন, চোয়াল শক্ত, চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টে চেয়ে আছে কেমন। মাহি হতভম্বের ন্যায় তাকিয়ে রইল কিছুক্ষণ। সামান্য ফাঁকা ঢোক গিলে অনুরাগিনী নাকের পাটা ফুলিয়ে আওড়ালো। না, আপনি মারবেন। সরু দৃষ্টে ঠায় তাকিয়ে আছে মুগ্ধ। তার চোখে মুখে এখন আর আগের মতো উপচে পড়া রাগ নেই। দৃষ্টে জমেছে নির্লিপ্ততা। ঠোঁটের রেখায় তেমন একটা প্রাণোচ্ছল ভাব নেই যুবকের। চোয়ালের পেশি টানটান। সে কেমন গম্ভীর গলায় প্রতি উত্তরে বলল। এই মতে কথা না শুনলে ঠিকই মারবো। তখনই ভরকায় মাহি। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। হাত দুটো বুকের কাছে জড়সড়ভাবে টেনে রেখে সপ্তদোষী চিবুক ঠেকিয়েছে গলায়। মুগ্ধ এক মুহূর্ত গভীর চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। আশ্চর্য, চোখ দুটো ফের বেহায়া হতে চাইছে তার। মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাওয়া সে কি নির্ধারণ প্রচেষ্টা তাদের। মুগ্ধ বিরক্ত নিজের উদ্ভট কর্মে। কিছুক্ষণ আগে এখান থেকে গটগটিয়ে চলে যাবার পর থেকে শুরু হলো তার মনোদ্বন্দ্ব। বেয়াদব মনটা তারই বিরুদ্ধে ঘোর অবাধ্যতা দেখিয়েছে। বারবার কোনো কারণ ছাড়া তাকে এক প্রকার বাধ্য করেছে মেয়েটার কাছে ছুটে আসতে। অসভ্য পা দুটোরও হয়েছে বড় জ্বালা। তার অনিচ্ছায় বিপক্ষ দলের প্রতি আজ্ঞাকারিতা দেখিয়ে হেঁটে এসেছে উল্টো পথে। এখন আবার চোখ দুটো দেখো কেমন গিলে খেতে চাইছে মেয়েটাকে। অথচ নির্দয় মানবের মস্তিষ্কে এখনো চলছে মেয়েটা তার শত্রুর মেয়ে। সে ঘৃণা করে তাকে। মুগ্ধ নির্দয়, হুটহাট মনের কথায় সায় দেবার মতো বদভ্যাস নেই তার। বিচক্ষণী মস্তিষ্ক বরাবরই জিতে যায় এহেন দুটা নাই। বেশ দক্ষতায় মনের কথায় সায় জানানো থেকে আটকে রাখে তাকে। আজও হলো তাই। মুগ্ধ নিজ মুখাভাবে কপট গাম্ভীর্যের ছাপ ফোটালো। পকেট থেকে ডান হাতখানা আলগোছে বের করে এনে তর্জনী উঁচিয়ে তাক করলো মাহির পানে। কণ্ঠের আগি ভাবস্রোত ধরে রেখে হিসিয়ে আওড়ায়। আর কখনো আমার মুখে মুখে তর্ক করবি? গাল ফুলিয়ে দুধারে মাথা নাড়ায় সপ্তদোষী। নীরবে জানায় আর করবে না। তা দেখে চোখ দুটোতে প্রসন্নতার বদলে খানিক রূঢ়তার দেখা মিলল যুবকের। সে ফের একই ভঙ্গিতে আওড়ালো। সব সময় আমার কথা মতো চলবি তো? হাতের উল্টো পিঠ দিয়ে আলতো করে ভেজা চোখ দুটো মুছতে মুছতে ওপর নিচ মাথা নাড়িয়ে নীরবে সম্মতি জানালো মাহি। তবে এহেন নীরব সম্মতি খুব একটা মনে ধরল না নির্দয় মানবের। সে কেমন ফট করে দিল এক ধমক। মুখ দিয়ে বল বান্দির মেয়ে। এহেন ধমকে কেঁপে ওঠে মাহি। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বাধ্য কণ্ঠে আওড়ায়। হ্যাঁ, চলবো। প্রসন্ন হাসলেন নির্দয় মানব। নির্ঘাত মনের অজান্তে ডান হাতের রুক্ষ আঙ্গুল দিয়ে আলগোছে আঁকিবুকি চালালো বোকা সপ্তদোষীর মাথার তালুতে। চাপাসরে গম্ভীর কণ্ঠে বলল। অলওয়েজ মাই বি গুড গার্ল চাশমিশ। থমকায় মাহি। বোকার মতো চোখ তুলে তাকায় যুবকের পানে। তার এহেন হতবাক দৃষ্টির পানে নজর ঠেকতেই সম্বিত ফিরল মুগ্ধ। তখনই নজর সরিয়ে নিজের আঙ্গুলের পানে দৃষ্টি নিবদ্ধ করতে ভ্রুযুগল কুঁচকে গেল তার। নিজের এহেন উদ্ভট কর্মের উপযুক্ত কারণ না পেয়ে তখনই নিচে নামালো হাত। মুখগহ্বরে জিহবা খানিক উল্টে পাল্টে দাঁতে দাঁত চাপলেন যুবক। তখনই মাহির কাছ থেকে দু কদম সরে এসে গমগমে গলায় আদেশ ছুড়ল। প্যালেসে যা। হতভম্বতার ডোর বড় ঠুনকো সপ্তদোষীর। মুহূর্তে কেটে গেল যুবকের গমগমে কণ্ঠে। তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সপ্তদোষী দ্রুত পদে পাশ কাটিয়ে চলে গেল যুবককে। এদিকে পেছন থেকে ঘাট বাঁকিয়ে তার চলে যাওয়া দেখছে নির্দয় মানব। এক মুহূর্ত ঠোঁটের কোণ দাঁত দিয়ে চেপে রেখে পরক্ষণেই কপাল গুটিয়ে বিড়বিড়ালো। হোয়াট দ্য ফাক হ্যাপেন্ড টু মি হোয়েন শি ইজ অ্যারাউন্ড মি? হোলি শিট।
মুখ ঢেকে আছে ফাঁসির কয়েদিদের ন্যায় কালো কাপড়ে, হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা কোমরের কাছে। মধ্যবয়স্কের টলমল কদমজোড়া অন্ধের ন্যায় এগোচ্ছে সম্মুখে, নাকের ছিদ্র দিয়ে ভুরভুর করে ঢুকছে দামি চন্দন, কাঠপোড়ার ভারী সুগন্ধি। মধ্যবয়স্ক বুঝে গেলেন তিনি এসেছেন যথার্থ স্থানে। দুজন গার্ড এগিয়ে এসে আলতো করে ধরলেন মধ্যবয়স্কের বাঁধা হাত, অতঃপর তাকে এক প্রকার ঠেলে টুলে নিয়ে গেলেন শীতাতপ নিয়ন্ত্রিত একখানা কক্ষে। মধ্যবয়স্ক ঢোক গেলছেন ক্ষণে ক্ষণে, গার্ডদের উঠার ঠেলাঠেলি অনুসরণ করে চুপচাপ এগোলেন সামনে। প্রায় বেশ কিছুক্ষণ পর গার্ডরা থেমে গেলেন মাঝপথে। এক প্রকার জোর করে মধ্যবয়স্ককে আলগোছে বসিয়ে দিলেন ফ্লোরে বিছিয়ে রাখা মখমলের তোষকে। মধ্যবয়স্ক মোটেও অবাধ্যতা করলেন না, চুপচাপ বাধ্য ছিলেন না, বসে পড়লেন আসনে। মুহূর্ত ব্যয় হতেই পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে চট করে কাপড় তুলে নিল মধ্যবয়স্কের মুখ থেকে, আর অমনি সম্মুখে সবটা দৃশ্যমান হতে লাগলো মানুষটার কাছে। সামনেই দাউ দাউ করে জ্বলছে হবনকুণ্ড, তার ঠিক বিপরীতে বসে আছেন একজন দক্ষ ব্রাহ্মণ পণ্ডিত। পণ্ডিতের চোখ দুটো বেঁধে ফেলা কালো পট্টিতে, ডান পাশে একখানা বড় ফ্রেমের ছবি রাখা। ছবিতে দেখা যাচ্ছে এক অপরূপার মুখ, কি সুন্দর অপ্সরার ন্যায় দেখাচ্ছে তাকে। ছবির সামনে একখানা হলদেটে কলস, যা ঝকমক করছে না। কলসের পানে তাকাতেই চোখ ঝলসে যাবার উপক্রম, যেন কলসের মুখ ঢাকা লাল কাপড়ে। মধ্যবয়স্ক স্থির দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছবিতে থাকা মুখখানা যে তার বড্ড চেনা। মধ্যবয়স্ক সময় নিলেন, রয়ে শয়ে ঘাড় বাঁকিয়ে বাঁদিকে তাকাতেই ঝটকা খেলেন। খানিক কয়েক হাত দূরত্বে রাজার ন্যায় দুপা ভাঁজ করে বসে আছে গম্ভীর মুগ্ধ। ডান হাতে লম্বা একটা কাঠের চামচ নিয়ে একটু একটু করে ঘি ঢালছে হবনকুণ্ডে। পণ্ডিত এর শাস্ত্রীয় মন্ত্র জপলেও মুগ্ধের ঠোঁট স্থির, চোখ দুটো একদৃষ্টে তাকিয়েছে হবনকুণ্ডে জ্বলন্ত আগুনে লেলিহান শিখার পানে। মধ্যবয়স্ক ঢোক গিললেন অলক্ষ্যে, তড়িঘড়ি করে নড়ে চড়ে বসতে গেলে টের পেলেন পিছন থেকে কেউ হাতের বাঁধন খুলে দিচ্ছে। মধ্যবয়স্ক কৌতূহল বশত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন, আর অমনি তার চোখাচোখি হলো অ্যাডভিনের নীলচে সফেদ রঙা অদ্ভুত অক্ষিপুটের সাথে। তখনই হকচকালেন মধ্যবয়স্ক, ভোরকে পিছিয়ে যেতে চাইলেন। তার দৃষ্টি সীমানা থেকে আলগোছে সরে গেল অ্যাডভিন। কয়েক কদম ঘুরে এসে দাঁড়ালো মুগ্ধের বাঁ দিকে। মধ্যবয়স্ক হাত ছেড়ে বাঁচলেন যেন, নিজেকে কোনো মতে সামলে নিয়ে ঘুরে বসলেন হাবানকুণ্ডে মুখ করে। শাস্ত্রীয় ভঙ্গিমায় দুহাত জোর করে প্রার্থনায় বসলেন পরক্ষণে। সময় পেরুলো বেশ, শ্রাদ্ধের রীতিনীতি পালন হলো সুষ্ঠুভাবে। পণ্ডিত মহাশয় পুজো অর্চনা শেষে একখানা বড়সড় থালা এগিয়ে দিলেন বাঁদিকে। হাত দুটো কাঁপছে তার, সেই সঙ্গে কাঁপছে কণ্ঠস্বর। লোকটা কেমন ভয়ে ভয়ে আওড়ালেন, টিকাটুকু দিয়ে নিন কপালে। চোখ পাকিয়ে তাকায় মুগ্ধ, দাঁতে দাঁত চেপে থালাটাকে হাত দিয়ে দূরে ঠেলে দিয়ে তক্ষুনি উঠে গেল আসন থেকে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে চলে গেল কক্ষ ছেড়ে। পেছনে এক দৃষ্টে তার চলে যাওয়া দেখলো মধ্যবয়স্ক। রয়ে শয়ে তিনি উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। খানিকক্ষণ দোনমনা করে অ্যাডভিনের পানে তাকিয়ে সন্দিহান গলায় জিজ্ঞাসা করলেন, আমি কি মনস্টারের সাথে একটু কথা বলার সময় পেতে পারি? অ্যাডভিন গম্ভীর মুখে মাথা তুলায় অল্প করে, প্যান্টের পকেটে দুহাত গুজে রেখে পা বাড়ায় দুয়ারের দিকে। গমগমে গলায় বলে, ফলো মি। ক্রিমসম চেম্বার, বিশালাকার কাচের তৈরি কক্ষে পা গুনে গুনে ঢুকলেন মধ্যবয়স্ক। অদূরে চোখ পড়তেই দেখলেন ডেস্কের উপর দুপা উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ। ডান হাতের দু আঙ্গুলের ভাঁজে জ্বলছে সিগার। যুবকের ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। মধ্যবয়স্ক রয়ে শয়ে এগোতে উদ্যত হলেন। ঠিক তখনই তার নজর আটকালো মুগ্ধের পেছনে কাচের দেয়ালে, যেথায় আটকে আছে এক বিশাল কুমির। কুমিরটা বুঝে ঝিমাচ্ছে। তাকে দেখেই শরীর ঠান্ডা হয়ে গেল মধ্যবয়স্কে। তিনি কেমন ঢোক গিলে দাঁড়িয়ে পড়লেন নিজ জায়গায়। ক্ষণে ক্ষণে ঢোক গিলে মিনমিনে স্বরে আওড়ালো, কেমন আছো অধীর? অদূরের দাম্ভিক যুবক তৎক্ষণাৎ জবাব দেয়নি, উল্টো হাত এগিয়ে এনে সিগার গুজলো ঠোঁটের ফাঁকে। লম্বা এক টান বসে ধীরে ধীরে ধোঁয়া ছাড়লো, কর্কশ কণ্ঠে শুধালো, এটা জানতে নিশ্চয়ই আসেননি তৌকির মির্জা? থতমত খেলেন তৌকির সাহেব। খানিকক্ষণ আমতা আমতা করে ফের আওড়ালেন, এভাবে কথা বলছো কেন অধীর? আমি কি তোমার ভালো মন্দ জিজ্ঞেস করতে পারি না? তুমি মানো কিংবা না মানো, এটা তো আর পাল্টে যাবে না যে আমি তোমার বাপ। তখনই ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলো মুগ্ধ। ধীরে ধীরে হাতের মুঠে জ্বলন্ত সিগারটা পিষতে পিষতে কটমট করতে লাগলো কেমন। মুহূর্তে চোখে মুখে একরাশ আগুন লেপটে গর্জন তুলে বলল, বাপ, মাই ফুট! আপনার মতো সাপকে বাপ মানে কে? নেহাতে আপনি শ্যামমূর্তি দেবীর সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড। বিদায় আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছি, নয়তো এতদিনে আপনাকে জ্যান্ত পুঁতেই ফেলতে মাটির তলায়। কথাখানা শুনতেই তেতে উঠলেন তৌকির মির্জা। রাগ সংবরণ করতে না পেরে ভুলবশত চেঁচিয়ে উঠে বললেন, অধীর, হেন কণ্ঠ কানে যেতেই
তৎক্ষণাৎ ডেস্কের উপর পড়ে থাকা রিভলভারটা তুলে নেয় মুগ্ধ। অতঃপর কোনরূপ আকপাচ বিবেচনা না করে তখন ট্রিগার চাপল। বেপরোয়া যুবক। মুহূর্তে বিকট শব্দে ফায়ার হলো। ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গেলেন তৌকির মির্জা। গুলিটা একদম কানের পাশ দিয়ে গিয়েছে তার। বেচারা ভয়ে ভয়ে বুক চেপে ধরে বসে পড়লেন ফ্লোরে। কাঁপতে কাঁপতে হতবাক দৃষ্টির সম্মুখে তাকাতেই হুঙ্কার ছুড়ে মুগ্ধ। ভাববে না গুলোটা মিস হয়েছে। ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্নিং। হ্যান্ডস ফ্রথ আমার রাজ্যে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলার আগে 10 বার ভেবে নেবেন তৌকির মির্জা, কারণ সম্পর্কে আপনি আমার সো কল্ড বাপ হলেও ক্ষমতায় আমি আপনার চেয়ে 14 গোষ্ঠীর বাপ। বুক কাঁপছে তৌকির সাহেবের। একটুর জন্য হার্ট ব্লক হতে হতে গিয়ে বাঁচল তার। তিনি এখনো কাঁপছেন কেমন। একটুখানি স্থির থেকে কুটিলতায় নত মুখে থেমে থেমে বললেন, আমি জানি তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই অধীর। সেসব নিয়ে আমার তেমন আফসোসও নেই। যাকগে, যা বলতে এলাম, আগামী 15 তারিখ নিরুপমার বয়স 18 হবে। হিমাংশু রায়কে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? শর্ত হলেও যার বদৌলতে তুমি অধীর রায় থেকে দ্য গ্রেট রোজ কিং হলে, তাকে দেওয়া প্রতিজ্ঞা অবশ্য এত তাড়াতাড়ি ভুলে যাওনি আশা করি। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইবো তুমি অন্তত এই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত 8 বছর ধরে তোমার নাম করে নিজের স্মৃতিতে মেখে আসছে। দৃষ্টিতে আগুন জ্বলল মনস্টারের। চোয়ালের রেখা টান টান, সুদর্শন মুখখানার প্রতিটা নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটি একে অপরের সাথে সে কি শক্ত ঘর্ষণ। অদূর থেকে রূঢ় মানবের দাঁত কটমটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের। তবুও তিনি নিরুত্তাপ ঘাড় নুইয়ে বসে আছেন ফ্লোরে। চোখে মুখে তার এক নিদারুণ কুটিলতা। হয়তো ভেবেই বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে। মনস্টার হয়তো কিছুটা হলেও টলেছে, তবে বোকা মানবের এরূপ চিন্তা ভাবনা এক বালতি জল ঢেলে তক্ষুনি অদূর থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁত কিরমির কণ্ঠ। তোর এত দরদ উতলে পড়লে তুই কি বিয়ে করে ফেল, বান্দির ছেলে। তোর তো আবার অভ্যাস আছে ঘরে একটা আর বাইরে 10টা রাখার। তো যা না বান্দির ছেলে, গিয়ে কর আর একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারছিস কেন? মরার পাখনা গজিয়েছে না তোর, রাস্কেল? আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রূঢ় মানবের পানে। অধৈর্য গোলে সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ের অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারার সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময় জুড়ে চলল না। তন্মধ্যে তৌকির মির্জার সম্বিত ফিরল রূঢ় মানবের কঠিন হুঙ্কারে। গেট আউট স্কাউন্ডেল। এবারে তেতে উঠলেন তৌকির মির্জা। তেলে বেগুনে ছাত করে জ্বলে উঠে ক্ষিপ্রতায় দাঁত খিচে আওড়ালেন, মুখ সামলে কথা বলো অধীর, আমি তোমার বাবা হই। একজন নির্দয় পাষণ্ড যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নামমাত্রেও নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে? এ যে এক চিরন্তন অবাস্তব ঘটনা। ক্রোধে অন্ধ তৌকির সাহেব বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশে দাঁতে দাঁত চেপে চোখ দুটো কুঁচকে যেই না দৃষ্টি উচ্চাবেন অমনি এক বিকট শব্দ হলো পুরো কামরা জুড়ে। মুহূর্তেই থমকালেন তৌকির সাহেব। মধ্যবয়সী শরীরটা তার হুট করে দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছে ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কি হলো কে জানে। বেচারা অবোধের ন্যায় ঘাড় নুইয়ে তাকালেন নিজের পায়ের দিকে। কপাল কুঁচকে হাঁটু অবধি ঝাপসা দৃষ্টি যুগল আটকাতে স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগারে গড়াচ্ছে তাজা লহু। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগামেন্ট। দুর্বল হয়নি। দুর্বল তৌকির সাহেবের পা দুটো টলমল। এক হাঁটু আহত হয়, অন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্য হয়নি বেচারির। টলতে টলতে একটা সময় হুট করে পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোরে। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর। দুহাতে নিজের আহত হাঁটুখানাকে বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা। দিন দুনিয়া ভুলেছেন তিনি। ভুলে বসেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর্ত তৌকির সাহেব যখন নিজে কষ্টে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই তার সামান্য কুচকে রাখা ললাট বরাবর আচমকা স্পর্শ পেলেন উষ্ণ নল জাতীয় কিছুর। কান্না ভুলে ভড়কালেন তৌকির সাহেব। হতচকিত নেত্রে ঘাড়ের পেছনাংশ কুচকে সম্মুখে তাকাতে কেঁপে উঠলেন তিনি। পাহাড়সম বলিষ্ঠ দেহের অধিকারী রূঢ় মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। বাহাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জার ললাটের কেন্দ্রস্থলে। ট্রিগার রিংয়ে তর্জনী ঢুকিয়ে রেখেছে মুগ্ধ, যেন যে কোনো সময় ফায়ার করে দিবে। বেয়াদব ছেলে।
তৌকির সাহেব স্বর হারালেন, শুকনো ফাঁকা ঢোক গিললেন ছেলের অলক্ষ্যে। মুখগহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে না শব্দ। রূঢ়মানব ক্রূর হাসল মধ্যবয়স্কের এহেন করুণ দশা দেখে। হাতের জোরে রিভলভার লম্বাটে ধাতব নলটা ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপাল বেয়ে, নাক, তারপর ঠোঁট অব্দি। এদিকে তার এহেন কাণ্ডে দেহ ছেড়ে পরাণ পাখি ঠুস করে উড়ে যাবার জোগাড় তৌকির সাহেবের। বেচারার দেহখানি কাঁপছে ভীষণ, ঠোঁট দুটো তিরতির করে কাঁপিয়ে যেই না তিনি অস্ফুট কিছু আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের রুক্ষ আঙ্গুলগুলো চট করে মুঠোয় চেপে ধরল তৌকির সাহেবের পাইক স্টাইলে থাকা চুলগুলো। অতঃপর রূঢ়মানব এক ঝটকায় মধ্যবয়স্কের মাথাটা খানিক উঁচিয়ে তুলে তার মুখগহ্বরে জোর করে ঠেলে দিল বন্দুকের ধাতব নল। মুহূর্তে জমে গেলেন তৌকির মির্জা। মুখগহ্বরে জোর করে বন্দুকের নল ঢোকানোয় দাঁতের সঙ্গে ঠোঁটের তীব্র ঘর্ষণে ঠোঁটের কার্নিশ ফেটেছে তার। সেদিকে থোড়ায় খেয়াল করেছে রূঢ়মানব। সে তো ব্যস্ত নিজ পাগলামিতে। তৌকির সাহেব গোঙাচ্ছেন, চোখের কার্নিশ বেয়ে গড়াচ্ছেন অশ্রু, অথচ সম্মুখে নির্দয় মানব সাপের ন্যায় হিসিয়ে যাচ্ছে। বাদামি চোখ দুটো তার সে কি আগুন ঝরাচ্ছে। চোয়ালটা বুঝি এক্ষুনি কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতে জোর বাড়াচ্ছে ক্রমশ, বন্দুকের নল আরও খানিকটা ঠেলে দিতে তাকে বাদ মানল তৌকির সাহেবের আলজিব বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় গুঙিয়ে উঠলেন মধ্যবয়স্ক। চোখ দুটো কুচকে নিতেই কর্ণ করে ভেসে এলো মুগ্ধের কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথেই মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলি কোথা থেকে? তৌকির মির্জা, আমাকে সৌম্যদীপ্তি দেবী মনে করছিস নাকি বন্দির ছেলে, যে কিনা তোর ওই কুটিলতা ধরতে পারবে না? এক মুহূর্ত থামলো যুবক। ঠোঁটের কোণে আচমকা এক চিলতে ক্রূর হাসি টেনে ঘাড় নুইয়ে আনলো অদ্ভুতভাবে। অতঃপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড, বাঘের চোখ ফোটার সে যেখান থেকে শিকার কর শিখুক না কেন, একবার শিকার করে শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাতে অর্জন করে রুলিং। শুধু তার চোখে শিকার নয়, তার আশেপাশে সবকিছু হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। অ্যান্ড টুডে আই অ্যাম দ্য ব্লাডি মনস্টার অ্যান্ড দিস ইজ মাই ফাকিং কিংডম। ওইসব প্রতিজ্ঞা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট মিন টু মি নাথিং। আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য করেছি নিজের নামে, অ্যান্ড দ্যাটস অল ইউ নিডেড। এখন আমার নাম নিয়ে কে মরছে কে বাড়ছে, হু দ্য ফাক কেয়ার অ্যাবাউট দ্যাট? এসব বালছাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবি না। ডু ইউ গেট মাই ওয়ার্ডস বাস্টার্ড? ঢোক অব্দি গেলার মুরদ নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানুপুলেট করতে আসবেন মনস্টারকে। তৌকির সাহেব এক জন্মে শিক্ষা পেলেন। তড়িঘড়ি করে মাথা ঝাঁকালেন কোনো মতে। মনস্টার বাঁকা হাসলো তা দেখে। তখনই হাতের জোরে বন্দুকের নলটা মুখগহ্বরে উঁচিয়ে তুললেন নির্দয় মানব। দাঁতে দাঁত চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়ালো, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভেবেচিন্তে নিবি বান্দের ছেলে। হেন্সফোর্থ বেশি তেরাবেরি করলে একদম জ্যান্ত ছুরি ফেলবো শাক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট, আজ এটা খেতে খেতে তোর শরীরের চর্বি কিন্তু ভালোই জমে গেছে। আমার শার্কগুলো একবার খাবার হতে পারলে তুই মরে গেও ধন্য হবি রে। ভয়ে তটস্থ তৌকির সাহেব পলক ফেলতে ভুলে গেলেন চোখে। যুবক এক মুহূর্ত কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণে এক লহমায় তৌকির সাহেবের মুখগহ্বর থেকে বন্দুকের নলখানা বের করে নিয়ে পেছালো এক কদম। কায়দা করে হাতে বন্দুক নাচিয়ে হুঙ্কার ছুড়ে বলল, গেট লস্ট টু দ্য হেল রাস্কেল। ভড়কালেন তৌকির সাহেব। অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলেন নিজের আহত হাঁটুর ক্ষতে। এহেন আহত অবস্থায় কিভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি, দাঁড়াবেনই বা কিভাবে? তাছাড়া বের না হয়েও যে উপায় নেই। ছেলেটা হয়েছে বড্ড উন্মাদ। নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করা শেষে দ্বিতীয়বার ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় লাগে না তার। অথচ কদিন আগেই ছেলে বাংলাদেশে গিয়ে সবার সামনে তাকে ড্যাড ড্যাড করে মাথায় তুলল। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন শেষ, তার গুরুত্বও শেষ। কথাগুলো ভাবতে ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায়ন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে দুহাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরের একটা লম্বাটে অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লহুতে। মানুষটার শরীর হেঁচড়ে হেঁচড়ে চলে গেলেন ঘর থেকে, অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট। অদূরে মেঘেদের আড়ালে হুটহাট উকি দেয়া পাহাড়ের কোল স্পষ্ট চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। ধারালো চোয়ালের রেখা টান টান তার। মুখখানায় ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া রয়ে শয়ে বেরোচ্ছে বাদামি ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে। তার মানসপটে হুটহাট ভাসছে কিছু টুকরো টুকরো দৃশ্য, সবটাই সপ্তদশীকে নিয়ে।
একবার দেখা যাচ্ছে সপ্তদশী হাসছে, আরেকবার দেখা যাচ্ছে সপ্তদশী ছুটছে। যুবক আনমনে তাকিয়ে দেখছে সব। নিজের এহেন দৃশ্যমান মানসপটে বড্ড বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না সে মাহিকে দেখুক, অথচ চোখগুলো যে কি বেয়াদব, ইদানিং একটু বেশি বেয়াদবি করছে তার সঙ্গে। যুবক অতিষ্ঠ এক পর্যায়ে ঠোঁট গলিয়ে অস্ফুটে বিরক্তির শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম সরাবে অমনি তার কানে বেজে উঠল মাহির কণ্ঠ। আপনি একটা বিস্ট। থমকায় মুগ্ধ, হৃদয়ে অদ্ভুত দোলাচলে আচমকা। ঘাড় বাঁকিয়ে তাকালো কাচের দেয়ালে। সেথায় মাহির আদরি মুখখানা স্পষ্ট, গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত, পরক্ষণে চোয়াল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো, কি সমস্যা তোর? পিছু ডাকছিস কেন? মানুষপটে ভাসমান সপ্তদশী খিলখিল করে হাসছে। এবার বোধহয় মনস্টারের এমন কথায় বড্ড মজা পেয়েছে সে। এদিকে তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরো গাঢ় হলো। যুবকের দাঁত খিচে ফের ধমকে বলল, আসছিস কেন বান্দির মেয়ে? যা এখান থেকে বলছি, আমার তোকে দেখতে ইচ্ছে করছে না। সপ্তদশী ভ্রু কুচকায় এ পর্যায়ে, ঠোঁট দুটো সামান্য ফুলিয়ে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে। সত্যি চলে যাব? যুবক বেশ করে চাইল মেয়েটাকে মুখের উপর না বলে দিবে, জবাব গুছিয়েছে সে। গলা অবধি আওয়াজও এসেছে তার, তবে মাঝপথে এই গলাটায় আবার কি হলো কে জানে। কেমন হুট করে কথাটুকু আটকে নিল আপনা আপনি। যুবক ভারী অবাক হলো নিজ কাণ্ডে। খানিকটা বিরক্তিতে ভ্রুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ধীর পায়ে এগুলো দেয়ালের পানে। কিয়ৎক্ষণ মেয়েটার হাসি হাসি মুখ পানে স্থির দৃষ্টি চেয়ে থাকলে গোটানো ভ্রুদয় আপনা আপনি শিথিল হতে লাগলো। তার কঠিন মুখাভাব থেকে এক মুহূর্তে সরে গেল সকল বিরক্তি। যুবক সমুদ্রের ন্যায় শান্ত এ পর্যায়ে নিজ অজান্তে দেয়ালের উপর এক হাত তুলে যেই না সপ্তদশীর প্রতিচ্ছবি ছুতে যাবে, ঠিক তখনই যুবকের মানসপটে দেয়ালের অপর পাশে আচমকা ফুটে উঠল এক অপ্সরার রক্তাক্ত নিথর দেহ। পা দুটোই আলতা রাঙানো, তার কপালে বধূর সাজ। সহসা ঝটকা খেল যুবক, তখনই হতভম্বতায় পিছিয়ে গেল দু কদম। যুবকের অস্থিরতা বাড়ছে এবার, চোখ দুটো হয়েছে ঝাপসা, মাথাটায় বড্ড যন্ত্রণা হচ্ছে যুবকের। কান দুটো চট করে চেপে ধরেছে দুহাত। যুবকের কানে বাজছে চিৎকার, এক বাচ্চা ছেলের আত্মচিৎকার। কেউ একজন পেটাচ্ছে ছেলেটাকে, বাচ্চাটা ক্ষুধায় কাতরাচ্ছে, অথচ কতগুলো পাষণ্ড বাচ্চাকে শুধু শুধু মারছে। মুগ্ধ অস্থির, নিজের বোধ হারিয়ে কাঁপছে ভীষণ। এক হাত সামান্য উঁচিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আনমনে বলে যাচ্ছে, ওকে খাবার দাও, ওকে মেরো না। আরে ও তো মরে যাচ্ছে তো। শুনছে না কেউ, বাচ্চাটার কান্না এখনো শুনতে পাচ্ছে মুগ্ধ। সে কেমন টলতে টলতে হুট করে বসে পড়ল মেঝেতে, দুহাতে নিজের বলিষ্ঠ দেহটা খানিক জাপটে রেখে কাতরাচ্ছে যুবক। কিন্তু কাণ্ড দেখো, যুবকের কষ্ট থোড়াই কমছে তাতে। মুগ্ধ আর সময় নষ্ট করেনি, তখনই কাঁপতে কাঁপতে ছুটে গেল নিজ ডেস্কে। ঝাপসা চোখে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে অবশেষে হাত পায় একখানা সিরিঞ্জ সহ তরলের শিশি। মুগ্ধ তড়িঘড়ি করে সিরিঞ্জের ডগা উন্মুক্ত করলো, অতঃপর কাপত্রয়ী হাতে শিশি থেকে সিরিঞ্জে তরল পুড়িয়ে তৎক্ষণাৎ নিজের বা হাতে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে ক্ষান্ত হন যুবক। মুহূর্তে তার সর্বাঙ্গ জুড়ে চলতে লাগলো অনিয়ন্ত্রিত কম্পন। মস্তিষ্কটা এতক্ষণে শান্ত হচ্ছে, তার কানে বাজা কান্নাগুলো ধীরে ধীরে গায়েব হচ্ছে। যুবক স্থির এ পর্যায়ে, মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে আচমকা নিজের পাহাড় সম দেহটা নিয়ে ধপ করে পড়ে গেল ফ্লোরে। এবার আর নিচ থেকে উঠে যাবার প্রয়াস চালায়নি মুগ্ধ, উল্টো এক অদ্ভুত স্বস্তিতে নিজ চোখ দুটো বুঝতে বুঝতে আওড়ালো, আর অল্প কিছুদিন মা, এরপর এরপর তোমার সাথে বিসর্জন দেব ওকে। ওর বাপের সামনে ওকে জ্যান্ত পড়বো আমি। সবাইকে মেরে ফেলবো, ওই বন্ধের মেয়েকেও মেরে ফেলবো। বাকিটা আর বলা হলো না যুবকের। তার আগে চোখ দুটো তার মুদে গেল আপনা আপনি। কাঁদতে ব্যস্ত সপ্তদশী, দুহাটুর ভাজে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে বোকামে। পাশ থেকে কিউটি কেমন লম্ফঝম্ফ দিচ্ছে, বোধহয় প্রিয় সখার কান্নার কারণ খুঁজতে তৎপর বোবা প্রাণী। সপ্তদশী মুখ তুলছে না, কান্নার তোরে ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। মাহি যখন নিজ দুঃখ বিলাসে মত্ত, ঠিক তখনই দরজার কাছ থেকে ভেসে এলো এক সুমধুর পরিচিত কণ্ঠ। আসবো? তরুণী স্নিগ্ধ কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করলেও হেলদেল দেখা দেয়নি সপ্তদশীর মাঝে। সে আগের ন্যায় মুখ লুকিয়ে কাঁদছে বেশ। দরজায় চৌকাঠে দাঁড়িয়ে থাকা মিলা অনুমতির অপেক্ষায় রইল না, নিজ উদ্যোগে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল জানালার কাছের কাউচের পানে। এক মুহূর্ত গম্ভীর মুখে সপ্তদশীকে আপাদমস্তক পরক করে পরক্ষণে ফের চাপা স্বরে ডাকলো, কথা বলবে না মুনলাইট? কথায় বুঝি কাজ হলো। সপ্তদশী ধীরে ধীরে মাথা তুলে চাইল সম্মুখে, আর অমনি ভড়কায় মিলা। সপ্তদশীর কোমল মুখখানা কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা হয়েছে, চোখ দুটো ফুলে আকার ধরেছে দ্বিগুণ, মুখটা হয়েছে পাকা টমেটোর ন্যায় লাল। মিলা উদ্বিগ্ন হলো তখনই, কোনরূপ বাচ বিচার না করে সঙ্গে সঙ্গে বসে পড়ল কাউচে। মাহির পানে অস্থির দৃষ্টে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে আওড়ালো, কি হয়েছে তোমার মুনলাইট? এভাবে কাঁদছো কেন?
নাক টানলো মাহি, উপরের ঠোঁটখানা খানিক ফুলিয়ে মোটা মোটা কণ্ঠে জবাব দিল। ভালো লাগছে না, ইচ্ছে করছে মরে যেতে। দৃষ্টিতে এক পশলা আহত ভাবসাব নামলো মিলার। মনক্ষুণ্ণ হলো মেয়েটার অসহায়ত্ব দেখে। সে কেমন আলগোছে চোখ নুয়ে বিড়বিড় করলো। এই জন্যই তো চেয়েছিলাম তুমি যেন চলে যাও এখান থেকে। হতভম্ব মাহি, যার পণ্যায় অবাক হলো মিলার কথায়। বিস্ময়ে চোখ তুললো কপালে, কান্না ভুলে হতভাগ কণ্ঠে শুধালো। তার মানে তুমি জানতে সব? রয়ে শয়ে চোখ তুলে তাকা এই মিলা, মুখখানা এক অদ্ভুত রহস্য টেনে চাপা স্বরে বলে। তোমাকে আমার অনেক কিছু বলার আছে মুনলাইট, কিন্তু এখানে না। তুমি আমার ঘরে চলো। শুকনো ঢোক গিলে মাহি, মুখ অভিব্যক্তিতে অবিশ্বাসের ছাপ তার, তা বেশ বুঝলো মিলা। পরক্ষণে মাহিকে অবাক করে দিয়ে আচমকা শান্ত কণ্ঠে বলল। তোমার পাসপোর্ট রেডি মুনলাইট। সব কিছু ঠিক থাকলে আর তুমি আরেকটু সাহস করলে অচিরেই এই জেলখানা থেকে পালাতে পারবে তুমি। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য এটাই তোমার শেষ পথ। কিসের শেষ পথ? হকচকে ওঠে মিলা এবং মাহি। কথার মাঝখানে এমন হুটহাট ব্যাঘাত হিসেবে গম্ভীর কণ্ঠ কানে যেতে দরজার পানে চমকে তাকায় দুজন। আর অমনি দেখতে পায় এডউইনের গম্ভীর মুখখানা। মিলা তৎক্ষণাৎ কাচুমাচু ভাব ধরল, মাথাটা আলগোছে নুইয়ে নিয়ে কুলুপ টানলো মুখে। মাহি ঢোক গিলছে বারংবার, ঘাট বাঁকিয়ে মিলার পানে দৃষ্টিপাত করে নিজেও মাথা নুইয়ে নেয় পরক্ষণে। এদিকে এডউইন কেমন কপাল গোছালো, চোখে মুখে একরাশ সন্দিগ্ধ ভাব টেনে কাটকাট কণ্ঠে আওড়ালো। আজ রাত 10টার পর ভুলেও কেউ ঘর ছেড়ে বের হবেন না। আই সেড, ভুলেও না। এহেন কথায় সন্দেহের ভাঁজ পড়ল সপ্তদশীর কপালে। মনের কোণে উত্থাপিত হলো একরাশ প্রশ্ন। সে কেমন হড়বড়িয়ে কিছু জিজ্ঞাসা করতেই যাবে, অমনি তার হাত দুটো খপ করে চেপে ধরে মিলা। মাহি থমকায়, এবারও ভ্রু কুচকে দৃষ্টি নিচু করে তাকালো নিজ হাতে। মিলা কেমন শক্ত করে চেপে রেখেছে তার হাত দুটো যে, নীরবে মেয়েটাকে বারণ করছে সে। মাহি চুপ রইল বিচক্ষণ তা দেখিয়ে। পাশ থেকে মিলা তখন শান্ত কণ্ঠে এডউইনকে বলল। আপনি নিশ্চিন্তে থাকুন এডউইন, আজ রাতে কেউ বের হবে না ঘর থেকে। কেউ বলতে কেউ না। এডউইনের নিগুড়ো প্রতীকী ঠোঁট যুগলে আচমকা দেখা গেল এক রহস্যময় বাঁকা হাসি। দৃষ্টি চোখা করে মিলার পানে তাকায় সে। এক মুহূর্ত গম্ভীর থেকে পরক্ষণে বলে ওঠে। দেখা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, সম্পূর্ণ কক্ষ জুড়ে মোমবাতির হলদেটে আলোর ঝলকানি। সিলিংয়ের কেন্দ্রস্থলে ঝুলছে বড় একখানা কাচের ঝাড়বাতি। মোমবাতির হলদেটে আলোয় ঝাড়বাতিটা কেমন চিকচিক করছে দেখো। সম্পূর্ণ কক্ষ জুড়ে এক অদ্ভুত নিস্পন্দতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত 12টা বেজে 15 মিনিট। একজোড়া টলমল কদম আচমকা শক্ত হাতে দুয়ার খুলে কক্ষে ঢুকলো। শরীর ঢুলছে বেশ। বা দুটোর মালিক কেমন ঢুলতে ঢুলতে এগোচ্ছে ভেতরে। হাতে তার একখানা বিদেশি হুইস্কির বোতল। বা হাতে বারবার বোতল তুলে ঢোক গিলছে হুইস্কি। যুবকের গায়ে জড়ানো একখানা সফেদ রঙা বাবুয়ানা কুর্তা, মিলিয়ে পড়েছে লাল খয়েরি রঙা ঢেউ খেলানো ধুতি। গলায় গোল করে পেঁচিয়ে রাখা একখানা কাতান শাড়ি, কলকাতার বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাতান শাড়ি। যুবক আজ বড্ড গোছালো, তবে চুলগুলো আজও এলোমেলো তার। যুবকের বাদামি চোখ দুটো এদিক ওদিক নিজেদের দৃষ্টি লুকাচ্ছে। সম্মুখের বিশাল দেয়ালে একখানা হাতে আঁকা পোর্ট্রেট পেন্টিং, গোল্ড ফ্রেমে বাঁধানো। ছবিতে নিখুঁত হাতে আঁকা এক নারীকে। তাকে যে শুধু নারী বললে ভুল হবে, এ যে এক অপ্সরা। ছবিতে বিশাল এক গদিতে বসে আছেন তিনি। চেহারায় এসে কি দীপ্তি ছড়াচ্ছে তারা। হাঁটু সমান মেঘরাশিন্যে চুলগুলো খুলে রাখা, গায়ে জড়ানো একখানা ইন্ডিয়ান কাতান শাড়ি। অপ্সরার ঠোঁটের কোণে ঝুলছে এক অমায়িক হাসি। তিনি হাত উঁচিয়ে ডাকছেন বোধহয় কাউকে। একটা ছোট বাচ্চা, এই তো বয়স বোধহয় 4-5 হবে। সে কি সুন্দর আজ্ঞাকারী ন্যায় মায়ের পায়ের সামনে দুপা ভাঁজ করে বসে আছে। এক দৃষ্টি সে দেখে যাচ্ছে তার অপরূপা মাকে। যুবক রয়ে শয়ে নিজের বাদামি দৃষ্টিজোড়া তাক করলো অদূরে দেয়াল জুড়ে ঝুলন্ত ছবির পানে। মুহূর্তে অপরাধীর ন্যায় জিভে দাঁত কাটলো যুবক। এক অদ্ভুত ভঙ্গিমায় মুচকি আসছে তার বাদামি চোখ দুটো কেমন হেসে উঠল তার সঙ্গে। যুবক আজ নিজের চিরচেনা শক্ত কলস ছেড়ে সাধারণ হয়ে উঠেছে। এই একটি রাত বছরের, শুধুমাত্র এই একটি রাতের জন্য সে শ্যাডো মনস্টার থেকে অধীর রায়ে আবির্ভূত হয়। আজও হলো তাই। অধীর দুপা ভাঁজ করে বসলো মেঝেতে। হাতের হুইস্কির বোতলটা শব্দ করে রাখলো পাশে। পরক্ষণে ছবির ওই অপরূপার পানে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলতে লাগলো। সব সময় খেতে খেতে অভ্যস্ত তো, না খেলে মাথা ঠিক থাকে না আম্মা। আপনার সামনে খাচ্ছি, তাই আগে ক্ষমা চেয়ে নিচ্ছে। থামলেন যুবক। আলতো হাতে মাথা চুলকে কথা গুছাতে তৎপর হলো বেশ। বুকটা কাঁপছে তার। কি থেকে কি বলবে তাও খুঁজছে সে। কিয়ৎক্ষণ নীরবতায় কাটলো যুবকের সময়। পরক্ষণে সে কেমন ঢোক গিলতে গিলতে তাকালো মায়ের ছবির পানে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ছলছল হয়ে গেল তার অক্ষিপুর। কাপা কাপা কণ্ঠে আওড়াতে লাগলো। নিষ্পাপ মায়ের শাস্তি যদি তার ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না আম্মা?
আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে এখানে মেরে ফেলতে পারছি না? ওকে মারার জন্য বন্দুক তুলতেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন আম্মা? একটু বলবেন আম্মা? দেয়ালে টানানো প্রাণহীন ছবিখানার প্রতি উত্তরে নিশ্চুপ। যুবকের বাদামি চোখ দুটো কেমন টলমল দৃষ্টি চেয়ে আছে সেদিকে। বলিষ্ঠ দেহখানা টলছে, তার উস্কো খুস্কো চুলগুলো ঘামে ভিজে নিয়ে লেপ্টে আছে ললাটের অগ্রভাগে। যুবক পাত্তা দিল না তাতে। রয়ে শোয়ে নিজ ডান পাটা আলগোছে ছড়িয়ে দিল সম্মুখে। বাম পায়ের হাঁটু উঁচিয়ে ফ্লোরে ঠেকিয়ে রাখা হাত দুটোয় ভর ছাড়ল শরীরের। তামাকে পোড়া বাদামি অধৈর্যগুলো নিখুঁত রেখা টান টান তার চোখে মুখে এক অদ্ভুত চাপা দুঃখ। সে নিজের দৃষ্টি নত রেখে কেমন মোটা কণ্ঠে আওড়ালো, ওর কি যেন একটা নাম আম্মা, আপনি তো জানেনই আমি কারো নাম রাখতে পারি না, ওটাও মনে থাকে না। প্রথমবার যেদিন ওই বান্দির মেয়েকে দেখেছিলাম সেদিনই ওর চোখে চশমা ছিল। দেখে মনে হয়েছিল সদ্য ঘুম থেকে উঠেছে। মাথার চুলগুলো ছিল বড্ড এলোমেলো। ওর ওই চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ভয় পেত আমায় আম্মা। তবে দিন যত পেরোলো ওর চোখ থেকে আমার জন্য ভয় সরে গেল। আমার এত এত অত্যাচার সহ্য করেও আমার বোকা চাশমিশ আমায় ভয় পায় না আম্মা। আশ্চর্য হই মাঝে মধ্যে, ও আমার ভয় পায় না কেন আম্মা? যেখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো হয় না, সেখানে ও আমার মুখে মুখে তর্ক করে। আর আমি হতবিহলের মতো স্যার তাকিয়ে থাকি ওর দিকে। আমি জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। আমার তো ওকে মেরে ফেলার কথা, তবু ওকে বাঁচিয়ে রাখছি কেন, সেটাও তো উত্তর পাচ্ছি না আম্মা। মাঝে মধ্যেও আমার চোখের সামনে ভেসে ওঠে জানেন, ঠিক যেমনটা আগে আপনি ভাসতেন। কিন্তু কিন্তু আপনি এমনটা ভুলেও ভাববেন না যে আমি ওর প্রতি দুর্বল। হুম, ওই বান্দির মেয়ের প্রতি আমি কোনো দুর্বল নই। হ্যাঁ মানছি, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। কীভাবেই বা হবে বলুন? নিজের কোনো কিছুর প্রতি অন্য কারো দখলদারিত্ব যে আমার সহ্য হয় না, হোক না সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তবুও সেটা আমার তো। তাহলে আমার জিনিসপত্রের দিকে অন্য কেউ চোখ তুলে তাকাবে কেন আম্মা? বোবা ছবি এবারেও নিশ্চুপ। যুবক ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখ মুদল খানিক। মুহূর্তে বন্ধ চোখের পাতায় আবছা আবছা ভেসে উঠল অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। অপ্সরাকে পোড়ানো হচ্ছে, আগুনের হিংস্র উত্তাপে ঝলসে যাচ্ছে রমণীর পাতলা ত্বক। 6 বছরের নাদুস নুদুস বাচ্চাটা হাউমাউ জুড়ে কাছে ঘরে চৌকাঠে দাঁড়িয়ে। সে কেমন হাত পা ছুটছে দেখো। 4টে বলিষ্ঠ গায়ে লোক শক্ত হাতে আটকে রেখেছে ছোট্ট ছেলেটাকে। কেউ একজন মুখ নামি তার কানের কাছে ফিসফিস করে বলছে, ডাক মা, এবার ডাক মা, দেখি উঠে কিনা, ডাক ওই বেশ্যাকে। তখনই নিজ কান দুটোর উপর হাতের তালু চেপে ধরে মুগ্ধ রুক্ষ আঙ্গুলের চাপায় কোচলে ধরে কানের পাতলা আবরণ। ভাব এমন, যুবক বুঝে এক্ষুনি ছিঁড়ে ফেলবে তার কান দুটো। থরথর করে কাঁপছে বলিষ্ঠ পুরুষের পাহাড়সম দেহ। সুশ্রী গৌরবর্ণা মুখখানা রং ধরেছে লালাপ আবরণে। অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত গলার উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে যুবক ঢোক গিলছে শুষ্ক। কাপা কাপা কণ্ঠে অনবরত আওড়াতে লাগলো, না না, আমার আম্মা খারাপ না আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি ওদের বিশ্বাস করি না। কণ্ঠস্বর কাঁপছে মুগ্ধের, বুকটা করছে চিনচিন। কান দুটো এখনো বাজছে অতীতের তীক্ষ্ণ কথাগুলো। কারা যেন গাল বাঁকিয়ে বলে যাচ্ছে, হায় হায়, ওর মতো বেশ্যা নাচুনলির অপবিত্র দেহটা এখানে পুরাচ্ছে কারা? এ কেমন অলক্ষণে কাণ্ড লা! এই কে, কোথায় আছিস? কলসি ভরে পানি ল। এই কালমুখী কালনাগি নেড়ে উঠা। সি সি সি, অপবিত্র করে দিল শ্মশানটা। শ্মশান ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেমন অবধের ন্যায় দেখছে সব। তার চোখের সামনে তোলা হচ্ছে আতপুরো মায়ের লাশ। ইস, সে কি বিভৎস দৃশ্য! বাচ্চাটা ভয়ে জ্ঞান হারাবে ভাব। ঠিক তখনই একখানা শক্তপোক্ত পায়ে সে আচমকা লাথি বসালো বাচ্চাটার বুক বরাবরে। এহেন অতর্কিত আক্রমণে তক্ষুনি ভিড় ঠেলে পেছনে ছিটকে পড়ল নাদুস নুদুস বাচ্চাটা। বুকের মাত্রাতিরিক্ত ব্যথায় ছটফটাচ্ছে নিষ্পাপ শিশু। তার মুখগহ্বর থেকে কেমন অঝরে ঝরতে লাগলো লহু। সম্মুখে নির্দয় মানব গটগটে এগিয়ে এসে আচমকা পা তুলল নাদুস নুদুস বাচ্চাটার গায়ে। নিজের বুটজুতোর মোটা পাটাতনে বাচ্চা তার পেট বরাবর পিষতে পিষতে কটমটিয়ে বলে, বেশ্যার ছেলে আর কতটুকু ভালো হবে? মা নিজেরটা বেছে খেয়েছে, ছেলেও বড় হয়ে তাই করবে। শত হলো কলকাতার বিখ্যাত নাসনি হলের ছেলে বলে কথা। বাচ্চাটা কাতরাচ্ছে ব্যথায়, চিৎকার জুড়ে ডাকছে। আম্মা, সম্মুখের নির্দয় মানব চোয়াল শক্ত করলেন। চোখে মুখে স্পষ্ট আগুন লেপ্টে বাচ্চাটার পেটের উপর থেকে পা সরিয়ে ফের আচমকা লাথি বসালেন সেথায়। মুহূর্তেই এক বিকট চিৎকারে জ্ঞান হারায় 6 বছরের ছোট্ট শিশু। দেহের অনিয়ন্ত্রিত ব্যথায় তার চোখ দুটো যখন প্রায় নিভু নিভু, ঠিক তখনই মুখে নির্দয় মানব দাঁত কটমট করতে করতে বলে, এই সাপের বাচ্চাটাকে গাড়িতে তোল।
আর তায়ের সাহেব। শেষটুকু আওড়াতে ভিড় ঠেলে বেরিয়ে আসেন এক সুদর্শন যুবক। গায়ে তার বাংলাদেশি পুলিশি পোশাক, মাথায় ক্যাপ, বুকের কাছের পকেটটায় 4টে সম্মানিত লোগো, যার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে খোদাই করে লিখে রাখা জনাব তায়েফ এহসান। আদর্শবান পুলিশ মহোদয় এগিয়ে এসে গাল ভর্তি হাসি টানলেন কেমন, একটিবার ফিরেও তাকালেন না ধুলো পড়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিষ্পাপ বালকের পানে। সে উল্টো হাসি মুখে হাত বাড়ালেন অপর নির্দয় মানবের দিকে। নির্দয় পুলিশ কর্মকর্তা তখনই হাসি মুখে হাত বাড়িয়ে চেপে ধরলেন তায়েব সাহেবের হাতখানা। ভরাট গদগদে কণ্ঠে শুধালেন, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওই ব্যবসা তার নাগরিকদেরকে ধরাই যেত না। রিয়েলি থ্যাঙ্কস টু ইউ। নিভু নিভু বাচ্চার চোখ দুটো শেষবারের মতো দেখলো ওই ঘৃণিত ব্যক্তির হাসি মুখখানা। অতঃপর জ্ঞান হারায় সে, তবুও খাড়া কানে স্পষ্ট শুনল আশেপাশের মানুষের গুঞ্জন। চেহারা থাকলেই হয় না রে। শুনলাম রোজ নাকি নতুন নতুন নাগরদের বিছানা গরম করতো। পোলাটার বাপেরও তো মনে হয় ঠিক ঠিকানা নেই। কার না কার পচা রক্ত, থু। আচমকা বিষাক্ত অতীতের ডোর ছিঁড়ে বর্তমানে আবির্ভূত হলো মুগ্ধ। কাঁপতে কাঁপতে তখনই দুহাতে চেপে ধরল নিজের মস্তক। কাপা কাপা কণ্ঠে অসহায়ের মতো আওড়ালো, আমার আম্মা নির্দোষ। আমার আমার আম্মা খারাপ না। আম্মা, আম্মা। কান দুটো এখনো বাজছে অতীতের বিষাক্ত বুলি। যুবক আর পারছে না সহ্য করতে, কথাগুলো যেন আর শুনতে না পায়। সে উদ্দেশ্যে নিজ শক্তপোক্ত হাতের একের পর এক চপেটাঘাত বসিয়ে যাচ্ছে নিজেরই কানে গালে। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল যুবকের ফর্সা মুখ এবং কান, অথচ তার কান দুটো এখনো বাজছে। মুগ্ধ দিক বিদিক শূন্য। এ পর্যায়ে উপায়ন্তর না পেয়ে তখনই এলোমেলো দৃষ্টি ছুড়ল এদিক ওদিক। হাতের কাছে পেল কেবল হুইস্কির মোটা কাচের বোতলখানা। যুবক আর এক মুহূর্ত ভাবল না। মুহূর্তের উন্মত্ততায় কাচের বোতলখানা তুলে নিয়ে নিজের কপালে সজোরে ঠুকে দিল। পর মুহূর্তে চৌচির শব্দে মুগ্ধের মাথা বরাবর ফেটে গেল কাচের বোতলটা, থেতলে গেল কপালের পাতলা চামড়া। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো কিছু কিছু আশেপাশে ছিটকে পড়লেও বেশিরভাগ গেঁথেছে যুবকের কপাল মাথায়। চামড়া ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে উষ্ণ তাজা লহু। এতক্ষণে বোধহয় কানে বাজতে থাকা শব্দগুলো কিছুটা প্রশমিত হলো। যুবক ব্যাপক স্বস্তিতে গা এলিয়ে বসলো আবারও। তার মুখখানায় হয়েছে বেহাল দশা, সর্বমুখে লেপ্টে আছে লহু। সফেদ রঙা দাঁতগুলোর ঝকঝকে ভাব সরে গিয়ে সেথায় লালচে আভাছে গিয়েছে। কপালের অমন থেতলে যাওয়াতেও খুব একটা পাত্তা দেয়নি মুগ্ধ। উল্টো গম্ভীর চোয়ালে মুখ তুলে তাকায় সম্মুখে। সহসা যুবকের লাল চোখ দুটো থমকায় অদূরে দেয়াল পানে। মায়ের করুণ মুখখানা আবারও দৃশ্যপটে ভেসে ওঠে যুবকের। পরক্ষণে অস্থির হয়ে যায় তার চিত্ত। মায়ের পানে কিয়ৎক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে দুহাতে হামাগুড়ি দিতে দিতে এগোয় মুগ্ধ। ছোট বাচ্চাদের মতো এগিয়ে এসে চট করে দুহাঁটু সমান করে বসলো দেয়াল ছবিটার পদতলে। উন্মাদের ন্যায় নিজ গায়ে হাতড়ে হাতড়ে যুবক কেমন পাগলের ন্যায় শুধিয়ে গেল, আম্মা, আমি ওদের সব কটাকে মেরে ফেলেছি আম্মা। যারা আপনাকে বাঁচতে দেয়নি, আমি সবাইকে মেরে ফেলছি। এখন এখন শুধু বাকি আছে ওই জানোয়ারের বাচ্চা, রেপিস্টটা। আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার আগামী মৃত্যুবার্ষিক আসার আগে আপনার চরণে ওই জানোয়ারের বাচ্চার মাথা থাকবে, সঙ্গে থাকবে ওর সবচেয়ে বড় দুর্বলতা সই, ওর মেয়ের দেহের ছাই। আমি ওদের মারবই, কথা দিচ্ছি আম্মা। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগেই আমি ওদের মেরে ফেলবো। থামলো যুবক। কয়েকদণ্ড নিস্তব্ধ নীরবতায় কাটলো তার। বুকের বাপাসটা বড্ড চিনচিন করছে এই মুহূর্তে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। যুবক রয়ে শুয়ে ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখে। ঝাপসা চোখের কোটর বেয়ে আচমকায় টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। এ যে এক অবিশ্বাস্য কাণ্ড। দ্য গ্রেট মনস্টার কাঁদলো, মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেললো। তার ভেতরে অতি সন্তর্পণে লুকায়িত সত্তাটা বুঝি এক প্রকার টেনে হিচড়ে বেরিয়ে আসতে চাইছে আজ। তবে শক্তপোক্ত যুবক কি আর অত সহজে নিজের হাল ছাড়ে? নিজে কাজ বড্ড কায়দা করে আটকে রেখেছে সে। কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে চুপ থেকে আচমকায় মাথা তুলে বলে ওঠে, গান শুনবেন আম্মা? এই যে আপনার সেই পছন্দের গানটা, যেটা আপনি রোজ গাইতেন চুল আঁচড়ানোর সময়, আজ আমি গাই আম্মা, আপনি শুনবেন তো? এই মুহূর্তে শক্ত মানব ভাব ধরেছে পাগলের। নয়তো কেউ থোড়াই একখানা প্রাণহীন ছবির সাথে অত কথা বলে। যুবকের উত্তরের অপেক্ষা রইল না। নিজ উদ্যোগে হাঁটুতে সামান্য ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম। টলমলে কদমে এগিয়ে যায় অদূরে কালো রঙা পিয়ানোর ধারে। মাথার উপর ঝলমলে ঝাড়বাতি, নিস্তব্ধতায় মোড়ানো তার চকচকে দেহ। যুবকের নিপুণ ট্যাটু শৈলীতে অঙ্কিত ডান হাতখানা একটু একটু ছুঁয়ে দিচ্ছে পিয়ানোর গা। কালো রঙা পিয়ানোটার গঠন বড্ড পুরনো ধাঁচের, অথচ অত পুরনো পিয়ানোটার গা কেমন চকচক করছে মোমবাতির মৃদু আলোয়। যেন কারো যত্নশীল হাত রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় প্রাণহীন বাদ্যযন্ত্রটাকে। মুগ্ধ নরম দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। রয়ে শুয়ে পা ঘোরালো সম্মুখে। গুটি গুটি কদমে এগিয়ে গিয়ে বসলো
কাঠে টুলের উপর, অতঃপর ট্যাটু শৈলীতে অঙ্কিত দুখানা শক্তপোক্ত হাত তাদের আঙ্গুলের পটুতে পিয়ানোর চাবিতে টুংটাং শব্দ তুলতে লাগলো। সে কি দক্ষ করুণ সুর তার! শূন্য কামরার প্রতিটা দেয়ালে বাজছে পিয়ানোর কান্না। ছলছল বাদামি চোখ দুটো আলগোছে, দৃষ্টি উঁচিয়ে তাক করলো অদূরে অপ্সরা ছবির পানে। ঠোঁটের কোণে এক চিলতে মুচকে হাসির রেশ টেনে মুগ্ধ এবার সুর তুলল কণ্ঠায়। এক নিদারুণ নিষ্ঠুরতা ছড়িয়ে বড্ড দক্ষ কণ্ঠে গাইতে লাগলো। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলো মোর দ্বারে। ভোর গড়িয়ে সকাল নেমেছে বড্ড আগে, অথচ বাইরের বিপুল তুষারপাত স্থগিত হবার নামগন্ধ নেই। আকাশের বুক চিরে তুলোর মতো হালকা সাদা কণাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে ধরনের বুকে। বিশালাকার কাচঘেরা ঘরটার চারিদিকে ধূসর সাদা আলোর আবছা আস্তরণ। স্বচ্ছ ট্রান্সপারেন্ট দেয়ালের গায়ে জমে থাকা শিশির কণা এবং পাতলা বরফের রেখাগুলো কেমন বেয়াদবের ন্যায় অদূরের দৃশ্যকে ঝাপসা করে তুলছে। দেখো, নিজেদের দাপুটে আবির্ভাবে সম্পূর্ণ গ্লাস হাউসটাকেই বাইরে থেকে বানিয়েছে এক স্বপ্নের রাজ্য। গ্লাস হাউসের বিশালাকার জিম রুম, নাম তার মনস্টার্স জিম রুম। কক্ষের চারিপাশে সারি সারি আধুনিক জিম ইকুইপমেন্ট। একপাশে সগৌরবে দাঁড়িয়ে আছে ট্রেডমিল। ট্রেডমিলের মোটা মোটা কালো বেল্টগুলো সম্পূর্ণ স্থির। অদূরের ম্যাটে অবহেলায় পড়ে আছে ধাতব ডাম্বেলগুলো, সময় গড়াচ্ছে আপন গতিতে। জিম রুমের একপাশে সিলিং থেকে ঝুলে থাকা কালো স্ট্র্যাপ দুটো দুহাতে পেঁচিয়ে শূন্য শরীর ভাসিয়ে ব্যায়ামে মুগ্ধ। দুহাতের অসামান্য জোরে শরীর একবার ওপরে আরেকবার নিচে নামছে। বলিষ্ঠ শরীরে সে কি ব্যালেন্স তার! অত্যাধিক শারীরিক কসরতের ফলে ঘেমে নিয়ে একাকার দেহখানা। প্রতিটা মুভমেন্টে তীক্ষ্ণভাবে ফুটে উঠছে বলিষ্ঠ বাহু দুটোর ফুলে ফেপে থাকা মাসলগুলো। প্রশস্ত পিঠের পেশিগুলো টান খেতেই মধ্যাঞ্চলে বারবার দেখা যাচ্ছে প্রজাপতির ডানার ন্যায় বিস্তৃত রেখা। নাভির নিচে আলগোছে ঝুলে থাকা কালো রঙা ট্রাউজারের ফাঁকে কোমরে টান টান দুটো গড়ন যেন বেশ চোখে পড়ছে। যুবক নিজ কাজে মত্ত। ঠিক তখনই জিম রুমের স্বচ্ছ কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এডউইন। গম্ভীর মুখে পা বাড়ালো মনস্টারের দিকে। মধ্যকার দূরত্বের ফারাক বেশ খানিকটা রেখে সময় নিয়ে স্থির হলো তার পা দুটো। গম্ভীর মুখে কণ্ঠের আওয়াজ তুলে বলল, মনস্টার, গত রাতে প্যারিসের যে দুটো জাহাজ এসে থেমেছিল বর্ডারে, সেগুলো এখনই নিজের দখলে নিব কিনা তা জানতে যাচ্ছে ডিলার্স। আপনার অর্ডারে কনফারেন্স শুরু হয়েছিল আরও ঘন্টাখানেক আগে, বাট আপনি আসেননি। ডিলার্স আর স্টিল ওয়েটিং ফর ইউ। কসরতে মগ্ন মুগ্ধ এডউইনের এহেন কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই কপালে সূক্ষ্ম রেখায় ভাঁজ পড়ল তার। ঘরমাক্ত মুখায়ভাবে দেখা মিলল চরম অসন্তোষ। যুবক নিজ কাজ অব্যাহত রেখে গমগমে গলায় ভীষণ কনফিডেন্সের সাথে বলে উঠল, ওদের বলে দে অ্যাডউইন, ওদের বাপ এখনো অগাঢ় ব্যস্ত। শত হলে এমন একটা হ্যান্ডসাম বডি আমার, জানি আমি কিন্তু মোটেও অবহেলা পছন্দ করি না। তো ওদের বল ওয়েট করতে। মনস্টার ইজ বিজি নাও। নতমস্তকে মিটমিটিয়ে হাসল এডউইন। মনস্টারের প্রতি উত্তরে মোটেও দ্বিধাদ্বন্দ্বে পড়েনি যুবক। সে বেশ জানে মানুষটা বড্ড ফিটনেস ফ্রিক, তারপর নিজের এমন বলিষ্ঠ দেহ নিয়ে কনফিডেন্স তো আছে। গায়ের ওপর পাতলা মলিন শাল, হাত দুটো ঢেকে আছে শালের নিচে। তরুণীর সুশ্রী মুখখানা বড্ড ফ্যাকাশে, সেথায় ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে এক অদ্ভুত কাপড় নিয়ে সে এগুচ্ছে সতর্ক পায়ে। তিনতলার প্রশস্ত করিডর দিয়ে হাঁটছে তরুণী, বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। আর 5 কদম এগুলেই মাহির রুম। তরুণীর ভীত কদম ক্রমশ অগ্রসর হচ্ছে সেদিকে। ভারী দরজার সামনে দুজন গম্ভীর মুখ সশস্ত্র রক্ষী কড়া নজরদারিতে নিয়োজিত। মিলা ভয়ে ভয়ে কদম থামালো মাঝপথে। শুকনো ফাঁকা ঢোক গিলে জড়সড় ভাব ধরল পরক্ষণে। মেয়েটা আজ বড় অস্থির, মুখখানায় লুকিয়েছে একরাশ লুকোচুরি, যেন খুব বড় কিছু লুকাচ্ছে সে। মিলা সামলায় নিজেকে, বাহাতের মধ্যম এবং তর্জনীতে ক্রস বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ানোর উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে, ও জিসাস, গিভ মি স্ট্রেংথ। বাক্যটুকু ম্যাজিকের মতো কাজ করলো মিলার উপর। মনে মনে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়ে মেয়েটা এগোয় সম্মুখে। টলমল পায়ে মাহির ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই গার্ড দুজন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার পানে। মিলা ভরকায়, গায়ের শালটা খানিক টানতে টানতে ইতস্তত কণ্ঠে বলে, কি হলো? এভাবে তাকাচ্ছ কেন তোমরা? জিভহীন লোক দুটো স্রেফ তাকিয়ে রইলেন নীরবে। চোয়ালের রেখা টান টান করে ফুটিয়ে পরক্ষণে সরে দাঁড়ালেন দরজার দুপাশে। মিলা তৎক্ষণাৎ ছটফট কদমে ঢুকলো ঘরে। বুকের কাছে দুহাত চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলল মানবী। রয়ে সয়ে দৃষ্টি ঘুরালো পুরো ঘরময়। তবে ওমা, ঘরে যে মাহিনী! এত সকালে মেয়েটা আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে গোটা কতক ভাঁজ পড়ল মিলার। মুখটা খানিক গম্ভীর করে গায়ে জড়ানো শালের নিচ থেকে আলগোছে বের করে আনা একখানা ভিনটেজ পেপারের খামের দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড়ায় মিলা, কোথায় তুমি মুনলাইট? পাগলটা যে তোমার চিন্তায় দিশেহারা। ঝাড়বাতির ঝলমলে আলোয় ভাসমান
রাজকীয় ডাইনিং হলের শেষ প্রান্ত পেরিয়ে এক সরু দরজা, একদিকের বিশাল ডাইনিং টেবিল জুড়ে সোনালী আসবাব আর চারিদিকের দেয়ালে রেশমি পর্দার আভিজাত্য। অন্যদিকে হলের শেষ প্রান্তে সেই দরজার উপরে রান্নাঘরে ব্যস্ত ধোয়া আর ঝনঝন শব্দ। সপ্তদশীর কোমল পদ রয়ে শয়ে এগোচ্ছে সম্মুখে। পেটে বড্ড ক্ষুধা পেয়েছে তার। ইদানিং আর কেউই একবারই তাকে খাবার দিয়ে আসে না। নিজে থেকে কাউকে বারবার বললে তবে না হয় কেউ একজন দয়া দেখে একটু একটু খাবার দেয় তাকে। আজ সকাল থেকে ক্ষুধার তীব্রতা বেড়েছে মাহির। শুধু কি তার পোষ্য কিউটিরও যে একই হাল হয়েছে। বেচারা কি সুন্দর গুটি গুটি পায়ে কদম মিলিয়ে এগিয়েছে মাহির সাথে। মাহি কাপা কাপা পায়ে এগিয়েছে বেশ। রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে খানিকটা উকি দিতেই হোঁচট খেলো সপ্তদশী। এ বাবা, এটা রান্নাঘর নাকি অন্য কিছু? এ যে গোটা একটা ব্যাডমিন্টন কোর্টের সমান। মাহি হতবাক দৃষ্টে তাকিয়ে আছে। রান্নাঘরে ব্যস্ত কর্মীদের তার দিকে অত লক্ষ্য নেই। তবে ডক্টর হায়াত দৃষ্টি আচমকা গিয়ে আটকালো মাহির দিকে। তখনই কপাল গোছালেন তিনি। হাতে সদ্য তৈরিকৃত মর্নিং ফ্রুট শেক নিয়েই তিনি এগোলেন মাহির পানে। গম্ভীর মুখে আওড়ালেন, তুমি এখানে? অন্য ধ্যানে মগ্ন মাহি হকচকায় হুটহাট বাক্যে। চমকে গিয়ে সম্মুখে দৃষ্টি ফেলতেই তার নজর কাড়ল পারস্য সুন্দরী। সে কি ধকধকে জেল্লা তার। মনে হচ্ছে স্বয়ং রূপের রানী তার সামনে দাঁড়িয়ে আছে। মাহি মুগ্ধ হলো তাকে দেখে। বিমুগ্ধ কণ্ঠে উল্টো জবাবে বলল, আপনি এত সুন্দর। ভ্রুগোটান হায়া। মেয়েটার কথা তৎক্ষণাৎ ধরতে না পারলেও বুঝলেন মুহূর্ত ব্যয়। আর অমনি সুন্দরী কেমন খিলখিলিয়ে হেসে উঠল দেখো। হাসতে হাসতে দুধারে মাথা নাড়িয়ে আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল বাইরে। মাহি এখনো তাকিয়েছে সুন্দরী চলে যাওয়ার পথে। তবে অচিরেই তার ধ্যান ভাঙল পেটের গুড়গুড় শব্দে। মাহি ভরকায় ফের। কপাল কুচকে তখনই কিউটিকে নিয়ে অগ্রসর হয় রান্নাঘরে। দুপাশের বড় বড় কাউন্টার টপ রয়েছে প্রয়োজনীয় সকল জিনিসপত্র। মাহি ঠোঁট কামড়ে এদিক ওদিক খাবার খুঁজছে। তবে খাবার চোখে ধরা না দিলেও তার চোখ আটকেছে সম্মুখের কাউন্টার টপে থাকা ধারালো কেচির দিকে। মুহূর্তে মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল মাহির। মনে মনে এক দুঃসাহসিক কর্মকাণ্ড ভেবে নিয়ে এগোয় সেদিকে। হাত বাড়িয়ে কাউন্টার থেকে কেচিটা তুলে নেয়। গম্ভীর মুখে নিজের চুলগুলো থেকে একটা ক্লকলিপটা খুলে নেয় সপ্তদশী। বহুদিন ধরে কেচি খুঁজছিল সে। ভাগ্যক্রমে আজ যেহেতু পেয়েছে তাহলে আর দেরি কিসের। মাহি ধীরে ধীরে কেচিটা এগোচ্ছে নিজের চুলের দিকে। কেচির ধারালো দুপাশ যখন প্রায় চুল ছুঁই ছুঁই ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক গুড়গুড়টে কণ্ঠ। কি করছিস বান্দির মেয়ে? হাতে আবার কেসি তুললি কেন? এহেন কণ্ঠে তটস্থ সবাই। তখনই নিজেদের কর্ম বিরতি টেনে মাথা ঝুঁকালেন উপস্থিত সকলে। এদিকে মাহি ভরকায়নি মোটেও। নাক ফুলিয়েছে অদম্যতায়। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। রয়ে শয়ে দাম্ভিক কদমে একটুখানি এগিয়ে এসে হুঙ্কার ছুড়ল সকলের উদ্দেশ্যে, আউট! ব্যাস এতটুকুতেই কাজ হলো। তড়িঘড়ি করে যে যার মতো ছুটে পালালো কিচেন থেকে। মুগ্ধ এবারে এগিয়ে এসে দাঁড়ালো মাহির ঠিক পেছনে। অতঃপর মেয়েটার কনুই চেপে দক্ষ হাতের এক হ্যাচকা টানে সপ্তদশীকে এক ঝটকায় ঘুরিয়ে নেয় নিজের দিকে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। হতবাকতায় আচমকা হাত থেকে গড়িয়ে পড়ল কেচিখানা। সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড়সম ব্যক্তির বুক বরাবর মাহির মস্তিষ্ক। সে বুঝি ঘাড় নোয়ানোর মুডে নেই। তাই তো সপ্তদশীকে অবাক করে দিয়ে হুট করে নিজের হাতের শক্ত বাঁধনে চেপে ধরল মাহির মেধিন পাতলা কোমর। অতঃপর চোখের পলকে মেয়েটাকে চট করে বসিয়ে দিল পাশের কাউন্টার টপের উপর। সম্পূর্ণ ঘটনায় হতবুদ্ধি ভাব বজায় রেখেছে মাহি। কি থেকে কি হচ্ছে তা ভাবতেই জোর পড়ছে তার মস্তিষ্কে। এদিকে মুগ্ধ এবার গম্ভীর হলো। চোয়াল শক্ত করে দুহাত গুজলো পকেটে। ঘাটটা সামান্য নুইয়ে দাঁত খিচে আওড়ালো। হাতে কেসি নিয়েছিলি কেন? মাহির চোখে মুখে স্পষ্ট রাগ। সপ্তদশী নাকের পাটা ফুলিয়ে তরাক জবাব দিল, চুল কাটবো তাই। ভ্রু গোটায় মুগ্ধ। মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ ফেলে গমগমে গলায় শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, যেই না ঘোড়া লেজের চুল, এগুলো আবার কাটতে হবে কেন বান্দির মেয়ে? দাঁত কিরমির করে উঠল মাহি। এতটুকু সিদ্ধান্ত নিতেই তার কতগুলো দিন লেগে গেল। অথচ লোকটাকে দেখো কিভাবে মুখের উপর অপমান করছে তাকে। মাহি দেশটি নুইয়ে রেখে শক্ত মুখে বলে ওঠে, যেন আপনি কথায় কথায় আমার চুল ধরে টানতে না পারেন। ঠোঁট বাঁকায় মুগ্ধ। গালের ভাঁজে জিভ ঠেলে খানিকক্ষণ হাসলো নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতে রয়ে শোয়ে কণ্ঠে একরাশ তাচ্ছিল্যে সুর ঢেলে শুধালো, ও আচ্ছা, এ বাত। আরে বান্দির মেয়ে, আগে বলবি তো। যাক শোন বান্দির মেয়ে, এক কাজ করতে হবে। শুধু শুধু কষ্ট করে কেসি দিয়ে গড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে প্লেট দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিং, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা বিষটাকেও কাটিস কিন্তু। হতভম্ব মাহি। মায়া ভরা হরিণী চোখ দুটো তার বিস্ময় আর ভয়ের চাপে কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদশীর ধবধবে মুখশ্রী লাল হয়ে গেল নিমিষে। পাতলা টিকালো নাকের ডগাটা কেমন টুকটুকে লাল আভায় ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে সপ্তদশী নিজ কণ্ঠে আওয়াজ তুলল কাটকাট, আপনার এইসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটেই রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বললে আপনার চলে না, তাই না?
যুবকের বাদামি রঙা চুলগুলোর আড়ালে ঢেকে থাকা প্রশস্ত কপালখানায় দেখা মিলল গোটাকতেক ভাঁজের ছাপ। দৃষ্টি হয়েছে তীক্ষ্ণ, ছুরির ধারালো অংশের ন্যায় স্পষ্ট খাড়া নাকখানা তার ফুলে উঠেছে খানিক। চোয়ালের রেখা টান টান করে কর্কশ কণ্ঠে শুধালো, আমার মতো বৃষ্টির সাথে মুখে মুখে তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেয়ে? সপ্তদশী মৌন। নাকের পাটা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যত্র। দুহাত বুকের কাছে ভাঁজ করতে কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কটমটে সন্দিগ্ধ কণ্ঠ। তোর কি ঘাড়ে সমস্যা বান্দির মেয়ে? সহসা সপ্তদশীর মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোটা কয়েক। ভ্রুদয়ের মধ্যাংশ সামান্য গুটিয়ে ঘাড় ঘোরালো সম্মুখে। রয়ে মাথাটা খানিক উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখায়ভাবে, অতঃপর সন্দিহান গলায় জিজ্ঞাসা করলো, মানে ঘাড়ের সমস্যা হতে যাবে কেন? এ পর্যায়ে দাঁতের চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুখানা সামান্য এগিয়ে এনে শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে খেকিয়ে শুধালো, তাহলে কথায় কথায় ঘাতেরমি করিস কেন বান্দির মেয়ে? নাকি আমার হাতে উত্তম মধ্যম না খেলে তোর পেটে ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশী চিবুক নামালো কণ্ঠায়। মারের কথা শুনতেই তার আদুরে মুখখানায় নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কার্নিশ অলক্ষে চিকচিক করে উঠল বুঝি। রুড়ো মানব সরু চোখে দেখলো সব। ঘাটটা সামান্য নুইয়ে এনে আলগোছে দুহাত বাড়িয়ে রাখলো মাহির দুধারে কাউন্টারের টপের উপর। ধীরে ধীরে মেয়েটার দিকে আলগোছে ঝুঁকে আসতেই চুপসে যায় সপ্তদশী। ভয়ার্ত ঢোক গিলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজ বুক। কোমর এক জায়গায় স্থির থাকলেও দোদুল্যমান ক্ষুদ্র দেহটা পেছাতে লাগলো ভয়ে ভয়ে। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখলো সব। পুরু বাদামি অক্ষিপুটে আচানক দেখা গেল এক চিলতে ক্রূর হাসির রেশ। পরক্ষণে সে কেমন গমগমে গলায় আওড়ালো, পা দুটো কি বেশি লম্বা হয়ে গেছে বান্দির মেয়ে? ভয়ে তটস্থ সপ্তদশী খিচে রেখেছে অক্ষিপুট। এরই মধ্যে মুগ্ধের অমন মোটা কথা কর্ণকুহরে পৌঁছাতে ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি। বিভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করলো, মানে যুবকের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। সে আগুনের উত্তাপে চোখে চোখ রাখা দায় সপ্তদশীর। তড়িঘড়ি করে দৃষ্টি ঝুঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু কি আর হলো তার? বোকা মেয়ে নজর ঝুঁকাতে যুবকের শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরল তার কণ্ঠা। মাহি ভরকায়। হুটহাট আক্রমণের তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখের আঁচড় বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেটানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কটমটিয়ে তাকিয়ে আছে মাহির পানে। চোয়াল শক্ত তার, নাকে মুখে লেপটেছে লালাপ আবরণ। সে তৎক্ষণাৎ হাতের জোর বাড়িয়ে হিসিয়ে আওড়ায়, এইটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিকে তুই ঘোরাঘুরি করবি। বন্দের মেয়ে, তোকে কতবার বলছি ঘর থেকে না বের হতে? সব সময় আমার কথা তোকে উল্টোটাই করতে হবে কেন বান্দির মেয়ে? কণ্ঠনালী ভেঙে পড়বার জোগাড় মাহির। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, তবুও তেজ কমেনি সপ্তদশীর। নাকের পাটা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ঝাঁঝালো কণ্ঠে থেমে থেমে আওড়ালো, কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝি যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটা ঘি ঢাললো। সে কেমন তড়াক করে জ্বলে উঠল দেখো। এক ঝটকায় সপ্তদশীর নরম কণ্ঠা ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চাপেটাঘাতে পিষ্ট করলো মাহির নরম তুলতুলে কপল। মুহূর্তে গাল বাঁকিয়ে কাউন্টার টপের ওপর আছড়ে পড়ল সপ্তদশী। চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা দেখতে লাগলো সবকিছু। মাথাটা ঘুরছে ভন ভন করে, কানে উঠছে মাছি। গালটা বুঝি এক্ষুনি খসে পড়বে অবস্থা বেচারির। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের উপরে। জ্বলতে থাকা অবশ গালটা হাতের একটুখানি শীতল স্পর্শ পেতেই আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় ধরে হলো না। তার আগে পাঁচটে শক্তপোক্ত রুক্ষ আঙ্গুল আচানক মুঠোয় চেপে ধরল মাহির নরম ঘাড়। সপ্তদশী কুকিয়ে উঠে ব্যথায়। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতেই সপ্তদশীর মাথাটা আলগোছে নিজের দিকে ঘুরিয়ে নেয় রুড়ো মানব। চোখে মুখে স্পষ্ট আগুন লেপটে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, ইউ বিস! আমাকে মানবি না তো কাকে মানবি তুই? তোর ওই 2 দিনের নাগরকে মানবি? জানোয়ারের বাচ্চা! হাতের কাছে একবার পাই শুধু তোর 2 দিনের নাগরকে, দেন তোর চোখের সামনে ওই বাস্টারটাকে টুকরো টুকরো করে ছাড়বো। মাইন্ডেড! ঘাড়ের রক ছিঁড়ে যাবার জোগাড় বেচারির। হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবুও লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়, ফুপিয়ে উঠল ঘাড়ের ব্যথায়। নাক টেনে টেনে শুধালো, ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ। কপালের চামড়ায় দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড় সমান ওলফকাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বড্ড এলোমেলো ভাবে। অমন একটা দগদগে ক্ষততে ওষুধ কিংবা ব্যান্ডেজে ছিটে ফোটাওনি। যুবক নিজ ক্ষতের প্রতি বড্ড উদাসীন। চুলের আড়ালে কোনো রকমে ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব। ঘাড়ের রগ ফুটেছে বেশ। মুখাভাবে কঠিনতা লেপটে সে আচমকা মাহির কথার প্রতি উত্তরে এক অদ্ভুত কণ্ঠে শুধালো, আমার চাইতেও বেশি পাচ্ছিস বন্দের মেয়ে?
থমকায় মাহি। যুবকের অদ্ভুত কণ্ঠে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত স্থিতিশীলতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানী চোখ খুঁজল যুবকের রূঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত্ত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্যে কথাটা বলল সে, তার চাইতেও বেশি মানে? মাহি দ্বিধাবোধে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্ট যুবকের পানে তাকিয়ে থাকতেই হঠাৎ করে তার সন্ধানী চোখ জোড়া গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটায়। নরম দিলে সপ্তদশী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তেই ডান হাত উঁচিয়ে যুবকের কপালে স্পর্শ করার দুঃসাহস দেখানো মাত্রই তার হাতে নরম কবজি সন্ধিকে চট করে আটকে নেয় মুগ্ধ। শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে গর্জে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি, বন্দের মেয়ে। হতবুদ্ধিকর ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতের পানে ঠায় দৃষ্টি বজায় রেখে শুধালো, আপনার কপালটা এত খারাপ ভাবে কাটলো কি করে? মাথার তালু জ্বলছে। রুরু মানবের এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। কটমট করতে করতে হাত ঠেকালো নিজ কোমরে। অতঃপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে শুধালো, সে ওই কৈফিয়তকে তোকে দিতে হবে, বান্দের মেয়ে? উজ্জ্বল মুখখানা নিমিষে চুপসে গেল। সপ্তদশী সেথায় ভর করলো একরাশ বিরক্তি। লোকটা যেমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরেও যে কেন সে ওসব জিজ্ঞাসা করতে গেল। মাহি শক্ত করলো মুখায়বব। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তরাক কণ্ঠে আওড়ালো, ঘাট হয়েছে আমার। ঘটে বুদ্ধি থাকলে আর কোনোদিনও আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। তখনই ঘাড় কাত করে তাকায় মুগ্ধ। দৃষ্টি শুরু করে সন্দিহান গলায় সঙ্গে সঙ্গে বলল, এত মার খেয়ে গলায়ও দেখে তেজ কমেনি বান্দের মেয়ের। সরু নাকের পাটাটা মুহূর্তেই ফুলল মাহির। কাউন্টার টপ থেকে নেমে যেতে তৎপর সে কাটকাট কণ্ঠে শুধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।